প্রিয় ভিউয়ার্স, তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব আপনি কি ঋণ নিয়ে ব্যবসা করবেন। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। তো ভিডিওটি শুরু করা যাক। ঋণ করে কিছু করব নাকি বিপদ ডেকে নিয়ে আসবে। দেখেন, ঋণ করে কিন্তু কিছু করা এটা কিন্তু খারাপ নয়, এটা কিন্তু ভালোর দিক। তবে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন, অনেকেই ঋণ করে কিছু করতে চাচ্ছেন, অনেকেই আবার ঋণ করে লাভ্যাংশ আনতেছেন, অনেকে আবার ঋণ করে ফকির হচ্ছেন। হ্যাঁ, আপনি ঋণ করে লাভবান হবেন। আপনার পরিকল্পনা, আপনার পরিস্থিতি, আপনার ঋণের ধরন, এর উপর নির্ভর করবে আপনি ঋণ করে সফলতা হবেন কি না। আজকের আলোচনায় আপনাদের কয়েকটি টিপস দেব, যেগুলো আপনি থেকে দূরে থাকবেন আর যেগুলো আপনি মেনে চলবেন, তাহলে আপনি ঋণ করে সফলতা অর্জন করতে পারবেন। কখন আপনার ঋণটা নেবেন এটা আপনি মাথায় রাখবেন। আপনার ঋণটা নেবেন কখন, আপনার ঋণটা নেবেন মাথায় রাখবেন। আপনার ঋণটা নেবেন কখন? আপনি একটা নতুন ব্যবসায়ী, আপনি প্রথমে ঋণ দিয়ে শুরু করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি যে প্রজেক্টটা বা যে ব্যবসাটা শুরু করবেন সেটার পরিকল্পনা, সেটা আসলে চিন্তা করতে হবে আমার এত টাকা পুঁজি লাগবে। মানে আপনি কিন্তু পুরোটা কিন্তু আপনি ঋণ করতে চাচ্ছেন। আপনার 10 লাখ টাকা ঋণ লাগবে আপনার ব্যবসায়। 10 লাখ টাকা কিন্তু আপনি ঋণ করে নিয়ে আসলেন। তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমি 10 লাখ টাকা নিলে আমার মাসিক কিস্তি কত, সেটা আপনি খেয়াল করতে হবে। সেই কিস্তি এই প্রজেক্ট থেকে বা এই ব্যবসায় থেকে বা এই প্রোফাইল থেকে আপনার সেই কিস্তির টাকা লাভ হবে কি না, সেটা কিন্তু ইনশিওর করতে হবে। আপনি যেই প্রজেক্ট বা যে ব্যবসা শুরু করতে চাচ্ছেন ফুললি ঋণ নিয়ে, সেটা 100% ইনশিওর করতে হবে যে এখান থেকে আমার হয়তো মাসে 1 লাখ টাকা কিস্তি আছে বা মাসে 20,000 টাকা কিস্তি আছে, সেই কিস্তি আমি কাভার করতে পারবো কি না। যদি আপনি মনে করেন না আপনি কাভার করতে পারবেন, তাহলে আপনি 100% ঋণ নিয়ে কিন্তু আপনি সেখানে ব্যবসা শুরু করতে পারেন। তাহলে আপনি ঠকবেন না, তাহলে আপনি পরাজিত হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার কিস্তির টাকা এই ব্যবসা থেকে হবে না, আপনার দোকান খরচ আছে, আপনার প্রতিষ্ঠানের খরচ আছে, আপনার খরচ আছে, ফ্যামিলি খরচ আছে, আদার্স চিন্তা করে যদি মনে করেন না ব্যাংকের চাইতে আপনার লাভের ইন্টারেস্টিং আপনি দিতে পারবেন, লাভ ভালো, তাহলে আপনি শুরু করবেন, নাহলে কিন্তু আপনার ঋণ দেওয়া যাবে না। আচ্ছা, দ্বিতীয়ত হলো আপনার একটা ব্যবসা আছে, আপনার একটা বিজনেস আছে, বিজনেসটা হয়তো আপনার ভালো চলতেছে। এখন দেখা গেলো যে আপনি মোটামুটি যা আছে সংসার মশার দিয়ে ভালো অবস্থায় চলতেছে, খারাপ না। এখন সেই ক্ষেত্রে আপনার কাছে হয়তো আপনার ব্যালেন্স আছে 10 লাখ টাকা, আপনার পুঁজি আছে আপনার প্রজেক্টের। আপনি ওর সাথে যদি দেখা গেল আপনার যদি আরো 5 লাখ টাকা ঋণ নিয়ে যদি আপনি সেই ব্যবসায় ইনভলভ করেন বা কেনাকাটা করেন বা পণ্য উঠান বা প্রজেক্ট খারাপ করেন, সেখানে ইনভেস্ট করে যদি মনে করেন আপনার আগের যে লাভটা ছিল ওই ব্যবসা দিয়ে যদি আপনি আবার সেই কিস্তিটা শোধ করতে পারেন। আপনার একটা ব্যবসা আছে, সেখানে ঋণ নিচ্ছেন, সেই ঋণ নিয়ে আপনি ঋণ শোধ করতেছেন। লাস্টে দেখা গেল কি ঋণ শোধ করার পর আপনার যে ইনভেস্টটা থাকতেছে সেটা কিন্তু আপনার লভ্যাংশ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যেখান থেকে ঋণ নিচ্ছেন, কোথা থেকে ঋণটা নিচ্ছেন, তার সুদ বা সহজ কিস্তি কিনা, সেটা আপনাকে খেয়াল করতে হবে। যে আপনি এখন যদি আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যেখান থেকে ঋণ নিচ্ছেন, কোথা থেকে ঋণটা নিচ্ছেন, তার সুদ বা সহজ কিস্তি কিনা, সেটা আপনাকে খেয়াল করতে হবে। যে আপনি এখন যদি আপনি যেখানে সরকারি যেগুলো আছে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু অনেকে সুদের অংশ কম থাকে, লভ্যাংশ কম থাকে, বা আপনার সহজ কিস্তি হয়, সেগুলো আপনি ফলো করবেন যে আসলে কোনটা আপনি নেওয়া উচিত। এটা আসলে এই ব্যাংকগুলো কেমন, আর এই অমুক ব্যাংক তমুক ব্যাংক, এই ব্যাংকগুলো কোনটা কত পার্সেন্ট দিচ্ছে, বা কোনটা সহজ কিস্তি আছে, কোনটা কমায়, সেটা আপনি ক্যালকুলেশন করবেন। তারপরে কিন্তু আপনি সুদ নেবেন। ব্যবসায় ব্যর্থ হন, আপনি কিন্তু পুরাই কিন্তু সেটা আপনাকে বিফলে যাবে। দ্বিতীয়ত হলো আপনার পরিকল্পনা নাই, আপনি পরিকল্পনা ছাড়া আপনি ঋণ নিছেন, শুধু ঋণই নিছেন। আপনি সেই ঋণটা নিয়ে কি পরিকল্পনা করে কোথা থেকে লাভ নিয়ে বের করে আপনি টাকা দিবেন,
সেখানেও লাভ দিতে হবে, আবার আপনাকে কিন্তু আপনাকেও পণ্য লাভ করতে হবে, এটা কিন্তু ডাবল লাভ হিসেব করতে হবে। আপনি যার কাছে টাকা নিচ্ছেন সেটা একটা লাভ, তাকে লাভ দিতে হবে, আবার আপনাকেও তার চেয়ে একটু বেশি লাভে কিন্তু আবার আপনাকে ক্যাশ করতে হবে, এটা কিন্তু চিন্তা করতে হবে। মানে পরিকল্পনা যদি সঠিক না হয়, সিদ্ধান্ত সঠিক না হয়, তাহলে কিন্তু আপনি ঋণ নিতে পারবেন, লস খাবেন। যে অনেকেই ঋণ নিয়ে যদি আপনি ব্যক্তিগত কাজে লাগান, আপনি ঋণ নিচ্ছেন, আপনি ব্যক্তিগত কাজে লাগাচ্ছেন, ব্যবসা কাজে লাগাচ্ছেন না বা লাগতেছে না, তাহলে কিন্তু হবে না। আপনি ঘরে বসা রাখছেন, আপনি চিন্তা করছেন যে আমি এই দোকানে এই মালটা উঠালে আমি এখান থেকে লভ্যাংশ বের করে বা এখান থেকে করে লভ্যাংশ বের করে আমি কিন্তু ব্যাংকে জমা দেবো। এখন আপনি সেই টাকাটা যদি ব্যক্তিগত কাজে লাগান, আপনি একটা বাড়ি করে বসলেন, আপনার রানিং ব্যবসা আছে, চিন্তা করলেন না আমার এখান থেকে আপনি চিন্তা করছেন আমার এখান থেকে দেখা যায় যে মাসে 20,000 আসে, আর 5 লাখ টাকা তুললে মাসে 40,000 বাড়ে, আমি আপনার বাড়ির কাজ ধরি না। ব্যক্তিগত কোনো কাজে, ব্যবসায়ী ছাড়া ব্যক্তিগত কোনো কাজে ঋণ নেওয়া যাবে না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেকে সুদ আছে, ব্যক্তিগত মালিকানায় কোনো সুদ নেওয়া যাবে না, কারণ ব্যক্তিগত মালিকানা সুদের হার বেশি, আর ব্যাংকের যে ঋণগুলো আছে বা বিভিন্ন এনজিও যেগুলো আছে সেগুলো সুদের হার কম। অনেক কাছে দেখছি, আমরা অনেকেই দেখছি যে ব্যক্তিগত, মানে এটাকে আমরা বলি সুদখোর বলে থাকি আমরা, ব্যক্তিগত যারা সুদ দেয় টাকাটা, তাদের কিন্তু লাভ্যাংশ বেশি এবং তাদের কিন্তু ইয়েও থাকে বেশি, এখান থেকে ঋণ নেওয়া যাবে না। সুদখোর কাছ থেকে, মানে পাবলিক ফাংশনের কাছ থেকে টাকা নিয়ে সুদ নিয়ে আপনি ব্যবসা করবেন, সে ব্যবসা আপনার টিকবে না। আপনার কোনো ব্যাংক, বিমা বা যারা এনজিও আছে সেখান থেকে আপনি কিস্তি নিতে পারেন, কিন্তু ব্যক্তিগত মালিকানা থেকে কিস্তি নেওয়া আমি কখনোই করবো না। আপনি এখান থেকে টাকা নেওয়া আপনি সঠিক হবে। কিভাবে ঋণ নিলে আপনি নিরাপদ থাকবেন? প্রথম কথা হলো আপনি ছোট পরিসরে ঋণ নিন, একদম আপনার রিয়াক্টেড, যেটা আপনি আসলে লস খাবেনই না। মানে ওটা যদি পুরো টাকাটাও আপনি তাকে দেন, তখন আপনি 1 লাখ টাকা ঋণ নেবেন। অ্যাকচুয়ালি 1 লাখ টাকা আপনার কাছে একটা বিজনেস থাকবে। আপনি প্রথমে 1 লাখ টাকা ঋণ নিয়ে শুরু করেন। আপনি দেখেন যে আসলে আমার 1 লাখ টাকা ঋণ নিচ্ছি, তাকে সুদ দিচ্ছি, লাভ দিচ্ছি, দেওয়ার পরে আমি টিকে থাকছি কিনা। হ্যাঁ, আপনি 1 মাস বা 6টা মাস, 1 বছর আপনি ট্রাই করেন যে আপনি অল্প কিছু নিয়ে সুদ বা অল্প কিছু ব্যাংক ঋণ নিয়ে আপনি শুরু করেন। 1 বছর গেল, 1 লাখ টাকা নিলেন, আবার 1 বছর গেল, বাড়ালেন। অটোমেটিক ব্যাংকলারও কিন্তু আপনার যখন একটা ভালো পার্টি হন, ভালো ঋণ হন, আপনার বিনিয়োগকারী হন, আপনাকে ব্যাংক কিন্তু আপনি বাড়া দিতে চাবে, ওরা কিন্তু চাবে বেশি দিতে। আপনি চিন্তা করবেন না, ওরা কিন্তু চিন্তা করবেন না, আপনি আপনারটা চিন্তা করবেন, আমি আসলে দিতে পারবো। ওরা কিন্তু চাবে, কারণ এটা কিন্তু আসলে যারা ব্যাংক বলেন বা এদের কিন্তু টার্গেট থাকে যত টাকা আমার লোন করা, তাদের তো লাভ্যাংশ, তারা তো ফ্রি দিচ্ছে না, অথবা আপনি ফ্রি পাচ্ছেন বিধায় আপনি নেবেন, তা কিন্তু করা যাবে না। আপনাকে অল্প পরিসরে নিয়ে ঋণ শুরু করেন। পরিশেষে সঠিক পরিকল্পনা না থাকলে কিন্তু আপনার ঋণ খেলাপি হবেন। হ্যাঁ, আপনার যদি পরিকল্পনা সঠিক হয়, আপনার নিয়ন্ত্রণ সঠিক হয়, আপনি ভালো ব্যবসা করতে পারেন, আপনি যে টাকাটা নিচ্ছেন সেই টাকাটা আপনি বিনিয়োগ করে ভালো জায়গায় আপনি আবার বিনিয়োগ করতেছেন, সেই বিনিয়োগ করে সেখান থেকে বের করতেছেন, তার মানে আপনি সরষা আপনি কিনছেন, সরষা থেকে তেল বের করতেছেন, সরষা লাগেও কিন্তু সরষে ফেরত দিতে হবে, আবার কিন্তু তেলও বের করতে হবে। ঋণের টাকা কিন্তু এরকম, আপনি যার কাছ থেকে টাকা 2 লাখ বা 5 লাখ নিচ্ছেন, সেইখান থেকে তাকেও লাভ দিতে হবে, আপনাকে কিন্তু আবার লভ্যাংশ বের করতে হবে। সেই লভ্যাংশ বের করার পরে তাকে যখন পরিশোধ করবেন, তখন কিন্তু আপনার লাভ হবে। তার আগে কিন্তু আপনি লভ্যাংশ হতে পারবেন না। ঋণ খেলাপি টাকা দেওয়ার পরে কিন্তু আপনি লভ্যাংশ পাবেন। অনেকে মনে করেন আজকে ঋণ নিচ্ছেন, আপনার কাছে টাকা আছে, ভালো মন্দ বা টাকা উঠে ব্যবসা করতেছেন, ভালো মন্দ খায় অমুক তমুক করে লাস্টের 2-3 কিস্তি যায় আর টাকা দিতে পারেন না, তখন কি করতে হয়? আপনার আরো মাইনাস হয়। এটুকু খেয়াল রাখতে হবে। আপনার টাকাটা যেন সঠিক পরিকল্পনায় সঠিক কাজে লাগাতে পারেন, তাহলে আপনি ঋণ নেবেন, তাহলে আপনি লভ্যাংশ সফলতা অর্জন করতে পারবেন। হ্যাঁ, যারা ঋণ নিয়ে ব্যাংকের থেকে টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে তারা পরিকল্পনা করে ব্যবসা করতেছে, তারা কিন্তু পরিকল্পনা সঠিক আছে। আপনারও তাই। আপনি ঋণের টাকা নিয়ে ব্যক্তিগত কাজে না লাগে, ব্যবসা কাজে যদি লাগান, অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।
তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে তোমরা জেনে নিলে যে তোমরা ঋণ কোথা থেকে নেবে। অবশ্যই যারা সুদখোর বা ব্যক্তিগতভাবে ঋণ দিয়ে থাকে তাদের কাছ থেকে কোনোভাবে ঋণ নেবে না। তো ঋণ নেবে যারা এনজিও রয়েছে অথবা বীমা রয়েছে তাদের কাছ থেকে অথবা ব্যাংক থেকে তুমি ঋণ নিয়ে থাকবে। তো অবশ্যই যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।